প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত সোমবার নিউ ইয়র্কের JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীদের উপর যে আওয়ামী বাকশালীরা হামলা করল, সেই হামলা বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। এখানে মূলত আওয়ামী লীগকে বিশ্লেষণ করতে চাচ্ছি। আওয়ামী লীগ, আওয়ামী বাকশালীরা, ছাত্রলীগ, যুবলীগ, এরা কেমন হয়ে থাকে, কোন ধরনের রাজনীতি এরা ধারণ করে, কেমন মানসিকতার লোক এরা হয়ে থাকে, এদের মাইন্ডসেট কেমন, এই বিষয়টি একটু বিশ্লেষণ করতে যাচ্ছি। এবং এই এপিসোডের পরবর্তী অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার আগে আমি আপনাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ করব, একটু কষ্ট করে ধৈর্য সহকারে 2 মিনিট 35 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আমার সঙ্গে আপনারা দেখবেন। এই মিজানুর রহমানের কথাগুলোই রিপ্রেজেন্ট করে আসলে পুরো আওয়ামী লীগকে, পুরো আওয়ামী লীগের একটি চিত্র আমরা আঁকবার চেষ্টা করব। দেখুন, এখানে যে জিনিসটা হয়েছে, যে আক্তার, যে ব্যক্তিটির উপরে ডিমটা নিক্ষেপ করা হয়েছে, সেই ব্যক্তিটিকে, যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি যখন এই খুনি, এই ফ্যাসিস্ট, এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ভাবি নাই, আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না, এখানে আইনে কি আছে বা আইনে কি নেই। আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি, সাথে সাথে আমার 32 নম্বর বাড়ির কথা মনে হয়েছে, সাথে সাথে বাংলাদেশের 4.5 কোটি আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে। এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে, যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি, অন্তত পক্ষে বাংলাদেশের 4.5 কোটি নেতা, আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও 13 মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। এই জন্য এই ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ সন্তান এনসিপির নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করেছি। এবং এখানে আমি পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি, টেরোরিস্ট আক্তার ডেফিনেটলি, আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরোরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে, এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে, এইরকম টেরোরিস্টদেরকে এই দেশে, আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো। এখানের এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল, কিন্তু আপনারা দেখেছেন, আমাদের এইটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের শেখ হাসিনার কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য। দেখেন, এই যে মেয়েটা যে ছিল, আমি ওনার নামটা, তাসনিম জারা, উনি কিন্তু আমার থেকে মাত্র 1 হাত দূরে ছিল। আমি চাইলে ওই মেয়েকে ওইখানেই অনেক বড় কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারতাম, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই, আমাদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় নাই। আপনারা বুঝতে পেরেছেন মিজানুর রহমান কি বলতে চাচ্ছিলেন। তো তার কথা থেকে উদ্ধৃতি দেব, দিয়ে আমরা বুঝবার চেষ্টা করব এবং আমি বুঝাবার চেষ্টা করব কিভাবে মিজানুর রহমান পুরো আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করছেন, ছাত্রলীগ, যুবলীগকে প্রতিনিধিত্ব করছেন। পুরো আওয়ামী রাজনীতির একটি চিত্র আমরা এখান থেকে পাব। কেমন লোকেরা আওয়ামী লীগ করতেন, এখনও করছেন, এবং কেমন লোকেরা আওয়ামী বয়ান তৈরি করছেন, মিথ্যে বয়ান। তার কথা থেকে উদ্ধৃতি দিয়ে বলবার চেষ্টা করছি। তিনি শুরুই করেছেন এইভাবে, মিজানুর রহমান, যেই আক্তার হোসেনকে দেখার সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেছে 32 নম্বরের কথা, যেই 32 নম্বর ছাত্র জনতা গড়িয়ে দিয়েছে সম্প্রতি। সেই 32 নম্বরের কথা তার মনে পড়েছে, তার বুকটা ফেটে গেছে সেই কষ্টে। আর সেই কষ্টের বহিঃপ্রকাশ হয়েছে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ দিয়ে। তো মিজানুর রহমানের যুবলীগ নেতা হিসেবে 32 নম্বর ভেঙে পড়লে কষ্টে বুকটা ফেটে যায়। শেখ হাসিনা পুরো বাংলাদেশটাকে ভেঙে ফেলেছিল, পুরো বাংলাদেশটাকে আওয়ামী লীগ করায়ত্ত করেছিল, শুধু আওয়ামী লীগ যারা করতেন না। মিজানুর রহমান তার এই ভিডিওতে দাবি করলেন 4.5 কোটি নাকি আওয়ামী লীগের আছে বাংলাদেশে। তার কথা যদি মেনে নেই, তাহলে এই দেশে লোক আছে কম করে হলো 18 কোটি, তাহলে আরও প্রায় 14 কোটি কিংবা 13.5 কোটি লোক আছে যারা আওয়ামী লীগ করে না। এই 13.5-14 কোটি লোককে এই 4 কোটি লোক, তার কথা মতো 4.5 কোটি লোক জিম্মি করেছিল, এবং আওয়ামী লীগ না করলে সে জঙ্গি হয়েছে।
হয় তুমি আওয়ামী লীগ করো, না হলে তুমি জঙ্গি। এই ছিল ন্যারেটিভস আওয়ামী লীগের, এই ছিল প্ল্যান অফ অ্যাকশন আওয়ামী লীগের, এই ছিল লাইন অফ অ্যাকশন। হয় তুমি আওয়ামী লীগার, না হলে তুমি জঙ্গি। এইভাবেই কিন্তু দেশ শাসন করেছে 15-16 বছর। হাসিনা মানুষগুলোকে ডিভাইড করেছে এবং রুল করেছে। সেই ব্রিটিশদের বহু পুরনো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। এইভাবে হাসিনা 15-16 বছর দেশ শাসন করেছে। সব কিছু ভেঙে পড়েছিল হাসিনা আমলে। হাসিনা প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে পর্যন্ত পলিটিসাইজ করেছে, রাজনীতিকরণ করেছে, সেনাবাহিনীকে রাজনীতিকরণ করেছে। এর আগে বাংলাদেশের কোনো সরকার, বাংলাদেশের আগের সরকারগুলো খুব মহান সরকার ছিল, আমি এই কথা বলছি না। মুজিবের সরকার থেকে শুরু করে সবগুলো সরকার কম বেশি সমালোচিত হবার যোগ্য, সমালোচিত হওয়ার মতো তারা অনেক কাজ করেছে। ভালো কিছু কাজও আছে, সেখানে মন্দ কাজের সংখ্যাই বেশি। তো কোনো সরকারি মহান সরকার এই দেশে ছিল না, কোনো সরকারি ফর দ্য পিপল ছিল না, কোনো সরকারি বাই দ্য পিপল ছিল না, কোনো সরকারি অফ দ্য পিপল ছিল না। তো সেই জন্যে কেউ গ্রেট না, কিন্তু আওয়ামী লীগ যা করেছে, তারা প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, পুলিশকে ধ্বংস করেছে। ছাত্রলীগ যুবলীগের কর্মী ছাড়া অফিসার পদে অন্তত পুলিশে কোনো নিয়োগ হয়নি 15-16 বছরে। বিসিএস ক্যাডাররা তাদের 14 গোষ্ঠীর খবর নেওয়া হয়েছে ভাইবাতে। তারা যদি খোঁজখবর পেয়েছে যে তাদের 14 গোষ্ঠীরও কেউ আওয়ামী লীগের বিএনপির সঙ্গে যুক্ত, জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের ফাইনাল ভাই তাদেরকে আউট করে দেওয়া হয়েছে, তাদের চাকরি হয়নি। সেনাবাহিনীকে পলিটিসাইজ করেছে, যেটি সবচাইতে ভয়ঙ্কর কাজ হয়েছে বাংলাদেশে। তো হাসিনা এই কাজগুলো করার মাধ্যমে পুরো দেশকে খান খান করেছে, পুরো সমাজকে ভেঙে ফেলেছে, সামাজিক স্ট্রাকচার ভেঙে ফেলেছে, লিগাল স্ট্রাকচার ভেঙে ফেলেছে, জুডিশিয়ারিকে ভেঙে ফেলেছে, সব কিছুকে পলিটিসাইজ করেছে নগ্নভাবে, নোংরাভাবে। তাহলে আমাদের 13.5-14 কোটি লোকের কষ্ট হয় না? আমি মিজানুরকে জিজ্ঞেস করছি, এবং মিজানুরের যারা শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার কিংবা তার সঙ্গে একসঙ্গে রাজনীতি করেন, তাদের কাছে জানতে চাচ্ছি, তাহলে আমাদের 14 কোটি লোকের কষ্ট হয়নি? দেশটি যখন ভেঙে ফেললো হাসিনা এবং তার লেসপেন্সাররা, তার পালতু কুত্তারা, যারা ছাত্রলীগ, যুবলীগ, নানা নামে, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ, তাঁতি লীগ, কামার লীগ, কুমার লীগ, হকার লীগ, কোন লীগ নেই? ওলামা লীগও ছিল হাসিনার। মাওলানাদেরও নানাভাবে বিভক্ত করেছে হাসিনা। ওলামা লীগ, আওয়ামী লীগের মতো একটি দল কোনো মাওলানা করতে পারে? করা সম্ভব? বাট আওয়ামী লীগের একটি ওলামা লীগও ছিল, কিচ্ছু বাদ ছিল না। আচ্ছা, তো এইভাবে দেশটিকে ভেঙেছে, খান খান করেছে ভেঙে। আচ্ছা, তো মিজানুর রহমান তার বক্তব্যে বলেছে, আমি আবারও বলছি, 23-24 মিনিটের একটি ভিডিও আমি এখানে সংক্ষিপ্ত একটি অংশ নিয়েছি। ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ সন্তান আক্তার। মিজানুর রহমান বিশাল বড় একজন আত্মবিরোধী লোক। শুধু মিজানুর রহমান না, আওয়ামী লীগের প্রতিটি সদস্য, ছাত্রলীগের প্রতিটি সদস্য, যুবলীগের প্রতিটি সদস্য, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ সংগঠনের প্রতিটি সদস্য ভয়াবহ রকমের সেলফ কন্ট্রাডিকশন বা আত্মবিরোধিতায় তারা ভোগেন। ডক্টর ইউনূস যদি ফ্যাসিস্ট হয়, তাহলে হাসিনা কে ছিল? মিজানুরের মধ্যে ধারণাই নেই ফ্যাসিস্ট শব্দটি কোন ধরনের শব্দ, এর মানে কি। মিজানুর রহমান শুনেছে কারো কাছ থেকে, তার যে বক্তব্য শুনেছি তাতে মনে হয়নি মিজানুর রহমান খুব লেখাপড়া করেছেন। খুবই কম, অল্প কয়েকটা ক্লাস লেখাপড়া হয়তো হবে, আর যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন নকল করে পাশ করা, তার কথা থেকে বোঝাই যায়। তো ফ্যাসিস্ট শব্দটির গভীরে মিজানুর রহমানের কখনো ঢোকা হয়নি। আসলে মিজানুর রহমানদের ঢোকা হয় না, সময় পায় না, চাঁদাবাজি, গুন্ডামি, দখলদারিত্ব এইসব করে যখন ব্যস্ত থাকে মিজানুর রহমানরা, লেখাপড়া করবার সুযোগ তাদের হয় না। তাই মিজানুর রহমান কখনো জানতে পারেনি ফ্যাসিস্ট শব্দটির মানে কি, ফ্যাসিজমের মানে কি। হাসিনা ছিলেন ফ্যাসিজমের প্রতিকৃতি, প্রতিমূর্তি, অ্যাপিটমি অফ ফ্যাসিজম। হাসিনার চাইতে বড় ফ্যাসিজম, হাসিনার চাইতে বড় ফ্যাসিস্ট আমাদের জীবনকালে, আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি। বিভিন্ন দেশের স্বৈরাচারীদের কথা যখন উঠে, ডিকটেটরদের কথা নিয়ে যখন আলোচনা হয়, ফ্যাসিজম, ফ্যাসিস্ট টার্মগুলো আসে। কিন্তু হাসিনার চাইতে বড় ফ্যাসিস্ট আমরা গত কয়েক দশকে পৃথিবীবাসী জানতে পারিনি, আমরাও জানতে পারিনি। অর্থাৎ হাসিনা যা চাইতেন তাই হতে হতো। হাসিনার কথা ছিল চূড়ান্ত কথা সব বিষয়ে। তাই সব সাংবাদিকেরা, সব সচিবরা, সব আমলারা, সব পুলিশ অফিসাররা, সব জেনারেলরা হাসিনা যা বলতেন তারা জানতেন, যেহেতু তারা লেখাপড়া জানা লোক, তারা অফিসার, তারা জানতেন হাসিনা ভুল বলছেন, হাসিনা মিথ্যে বলছেন। তারা বলতেন, হ্যাঁ আপনি ঠিক বলছেন,
আপনার কথাই ঠিক আছে, কারণ হাসিনা তাই শুনতে চাইতেন, একজন ফ্যাসিস্ট তাই শুনতে চায়। তো তাদের গুরুমা মিজানুর রহমানের গুরুমা হাসিনা ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় ফ্যাসিস্ট, আর সেই মিজানুর রহমান বলছেন অধ্যাপক ইউনূস ফ্যাসিস্ট এবং তার অবৈধ সন্তান আক্তার। ভয়ঙ্কর আত্মবিরোধিতা, ভয়ঙ্কর মিথ্যাচার, ভয়ঙ্কর মতিভ্রম, ভয়ঙ্কর ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং আত্মপ্রবঞ্চনা। আচ্ছা, মিজানুর রহমান বলেছেন একটা স্বাধীন দেশকে পুরো জঙ্গিবাদে পরিণত করেছে, জঙ্গি রাজ্যে, জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। কোথায়? আমিও তো এই দেশেই থাকি, প্রিয় দর্শক, আপনারাও ওই দেশেই থাকেন। কোথায় জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে? হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেটি হাসিনা মনে হয়নি। কেন হয়নি? কারণ হাসিনা তো মিথ্যে মিথ্যে জঙ্গি নাটক করত, বিভিন্ন জায়গায় বাড়িঘর ঘেরাও করত, র্যাব এসে হঠাৎ করে সেখানে আগে থেকে কিছু দাড়ি টুপিওয়ালা লোককে এনে জমা করা হতো, সেই ফ্ল্যাটে আটকে রাখা হতো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে, আমরা দেখেছি। বিভিন্ন জায়গা থেকে গ্রামের কৃষককেও, দাড়ি টুপিওয়ালা কৃষককে, যিনি জঙ্গিবাদ কাকে বলে জানেন না, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কখনো রাজনীতি করেননি, কোনো রকমের রাজনীতি না, তাকে এনে আটকে রাখা হতো কোনো ফ্ল্যাটে। আটকে রেখে হঠাৎ করে র্যাব চতুর্দিক থেকে কমান্ডো স্টাইলে হামলা করতো যেখানে জঙ্গিরা আছে। বিস্ফোরক রাখা হতো সেই বাড়িতে, বলা হতো বিস্ফোরক পাওয়া গিয়েছে, এই পাওয়া গিয়েছে, ওই পাওয়া গিয়েছে। সমস্ত নাটক সেগুলো তো বেরিয়েছে। এই নাটক করতেন ডিআইজি মনিরুল, এডিশনাল আইজিপি মনিরুল করতেন, এসবি তার নেতৃত্বে হতো। এবং এই জঙ্গি দমনের নামে একটা ইউনিট করে ফেলেছিল পুলিশের হাসিনা। যখনই হাসিনা কোনো চাপের মুখে পড়তেন রাজনৈতিকভাবে, তখনই একটি জঙ্গি নাটক আমাদের সামনে এসে হাজির হতো। আমরা দেখেছি তো এটি। তো হাসিনা মিথ্যে মিথ্যে মানুষকে জঙ্গি সাজাতো, মিথ্যে মিথ্যে হাসিনার পুলিশ রেড দিত, এবং মিথ্যে মিথ্যে মামলা মোকদ্দমা করে একটি বিশাল চিত্র দাঁড় করাতো যে এই দেশে হাসিনা সবচেয়ে বেশি জঙ্গি দমন করছে। এবং হাসিনা এতে করে মোদিকেও বোকা বাড়াতে পেরেছে। এই অসভ্য ইতর জঙ্গি মৌলবাদী, হিন্দু মৌলবাদী মোদিও বোকা হয়েছে হাসিনার কাছে। মোদি খুশিতে বাকবাকুব হয়ে যেত, কারণ হাসিনা জঙ্গি দমন করছে। এবং একই সঙ্গে হাসিনা সংখ্যালঘুদের বাস দিতেন। সংখ্যালঘুরা বাস খেত, কিন্তু বলতে পারতো না যে তারা বাস খাচ্ছে। মোদি তাতেই খুশি ছিলেন, কারণ হাসিনা আমলে কোনো পশ্চিন হয়নি। হাসিনা আমলে কোনো বাংলা ভাষীকে বাংলাদেশে পশ্চিন করে পাঠানো হয়নি, ঢোকানো হয়নি জোর করে ভারতের নাগরিককে। এখন তো ঢোকানো হচ্ছে। এখন বাংলাদেশের জঙ্গি সমস্যা নিয়ে মোদির ঘুম হয় না রাতের বেলা। মোদি নিজের সবচেয়ে বড় জঙ্গি। ভারতের সংখ্যালঘুরা, মুসলিম সহ সব ধর্মের বিপদে আছে বহুদিন থেকে, যবে থেকে মোদি ক্ষমতায় আছে। সবচাইতে বড় মৌলবাদিতা, সবচাইতে বড় রিলিজিয়াস এক্সট্রিমিজম, ধর্মীয় সাম্প্রদায়িকতা, ধর্মীয় সহিংসতা, ধর্মীয় উগ্রবাদিতা যদি প্র্যাকটিস হয় কোথাও, সে তো ভারতে হচ্ছে এখন। আর এই কুলাঙ্গার মিজানুর রহমান বলছে যে এই আক্তার হোসেনটা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। কি ভয়ঙ্কর তথ্য, কি ভয়ঙ্কর মিথ্যাচার। আমি নিজে কোনো জঙ্গি না, ধর্ম নিয়ে আমি একদম বাড়াবাড়ি পছন্দ করি না। ধর্মীয় বাড়াবাড়ি, ধর্মীয় এক্সট্রিমিজম একদম আমি অপছন্দ করি। আমি আফগানিস্তানে যা চলছে সেগুলোকে ঘৃণা করি, চরমভাবে ঘৃণা করি। ধর্মীয় ইস্যুতে কারো ওপর হামলা করা, কোনো কিছু ভেঙে ফেলা, অমুক মুসলমান না তমুক এটা করেছে, তমুক সেটা করেছে, আমি চরম নিন্দা করি। আমি এই সমস্ত, আমি এক্সট্রিমিজমকে একদম প্রশ্রয় দিই না আমার ব্যক্তি জীবনে। সেই আমি তো বলছি, আমি তো সাক্ষী। কোথায় বাংলাদেশের জঙ্গিবাদ? কোথায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? শুধু হিন্দু বলে তাকে আক্রমণ করা হচ্ছে। কোথায় হয়েছে? আওয়ামীরা এই মিথ্যে বয়ানগুলো দিচ্ছে। আওয়ামী সাংবাদিকেরা, মিডিয়া কর্মীরা এখনও সেই মিথ্যে বয়ান দিয়ে চলেছে বিচ্ছিন্ন কতগুলো ঘটনাকে। তাও আবার কিনা সংখ্যালঘু হবার কারণে না, তারা আওয়ামী বাকশালী ছিল, তারা আওয়ামী বাকশালের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করেছিল। অনেক সংখ্যালঘু ক্ষমতাও এক্সারসাইজ করেছে আওয়ামী লীগ করবার কারণে। আমাকে একবার এক সংখ্যালঘু হুমকি দিয়েছিল, অবাক কাণ্ড, অবাক কাণ্ড, এবং কোনো কারণ ছাড়া আমাকে হুমকি দিয়েছিল যে এই শহরে আপনি কিভাবে থাকেন দেখে নিব। আমি জানতাম সে তার জোরে কথা বলে না, সে আওয়ামী লীগের জোরে কথা বলে। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমি চাইলে সেটি জবাব দিতে পারতাম, কিন্তু উল্টো আমি তার পরিবারের খবর নিয়েছি, তারা ঠিক আছে কিনা। ঠিক না থাকলে আমি ব্যবস্থা নিতাম। তাহলে সংখ্যালঘুরা এইভাবে যেখানে যে অন্যায় ক্ষমতা এক্সারসাইজ করেছে, আওয়ামী লীগের কর্মী হিসাবে, যুবলীগ হিসাবে, ছাত্রলীগ হিসাবে, সেখানে তারা নির্যাতিত হয়েছে, সেখানে তারা পরবর্তীতে রিয়াকশন হয়েছে তাদের উপর। সব অ্যাকশনের একটি রিয়াকশন আছে, সেটি হয়েছে। নোয়াখালীর এদিকে কোথাও কানু নামে এক মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হয়েছে। এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া কর্মীরা, সাংস্কৃতিক বেশ্যারা, কালচারাল প্রস্টিটিউটরা অনেক হইচই করেছে যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়। ওর মুক্তিযোদ্ধা হওয়া সেই কানুর ছিল একটা দুর্ঘটনা।
অসংখ্য মুক্তিযোদ্ধাকে চিনি, সেই দস্যু হিসাবে পরবর্তীতে তারা আবির্ভূত হয়েছে। দে টার্নড আউট টু বি ড্যাকোয়েটস, টু বি রবার্স, টু বি থিপস। চোর, ডাকাত, গুন্ডা, বদমাস, লুটেরা হয়েছে তারা, কিন্তু মুক্তিযুদ্ধও ছিলেন অ্যাট দ্য সেম টাইম। সেটি সত্যি কথা। কেন ছিলেন? বয়স কম ছিল, জোশে হুঁশ হারিয়ে মুক্তিযুদ্ধ করতে চলে গিয়েছেন। কারণ বড় ভাইয়েরা গিয়েছে, এলাকার কেউ গিয়েছে, ফিরে এসে অস্ত্র জমা দেননি। সেই অস্ত্র ডাকাতের কাজে লাগিয়েছেন, দস্যুতার কাজে লাগিয়েছেন, নানাভাবে ব্যবসা শুরু করেছেন, ব্যাংক লুট করেছেন, হাজার হাজার কোটি টাকা। সবচাইতে বড় মুক্তিযোদ্ধা এই দেশে যারা হাই প্রোফাইল মুক্তিযোদ্ধা, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যেমন গাজী গ্রুপের গাজী, আমাদের চাঁদপুরের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এই মাপের যারা মুক্তিযোদ্ধা, যারা বিশাল বিশাল মুক্তিযোদ্ধা বলে দাবি করেন নিজেদেরকে, তারা সব ডাকাত। তাদের ডাকাতের রেকর্ড আমাদের কাছে আছে। তারা ব্যাংক লুটেরা, তারা দেশটিকে লুটে পুটে খেয়েছে। তাদের একটি অস্ত্র মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনার ব্যবসা অনেক আগে আমরা বন্ধ করেছি। এই চেতনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, চলবে না আর বাংলাদেশে। এই মিজানুর রহমানরা যতই চেষ্টা করুক, দেড় জঙ্গি হয়ে গেছে, দেশ এটা হয়ে গেছে, দেশ ওটা হয়ে গেছে, 32 নম্বর ভেঙে গিয়েছে, বহু 32 নম্বর পৃথিবীর বহু দেশে ভেঙেছে। সাদ্দাম যখন উৎখাত হলো, সাদ্দামের যখন ফাঁসি হলো, তখন কি হয়েছে? ইরাকে সাদ্দামের মূর্তিগুলো আমেরিকানরা লোক পাঠায়নি ভাঙার জন্যে। ইরাকের মানুষ রাস্তাঘাটে টেনেছে মূর্তি, ভেঙেছে, টেনেছে, হাগুমতো করেছে সেই মূর্তির উপর। লেবাননে কি হয়েছে? লিবিয়ায় কি হয়েছে? লিবিয়ায় গেদ্দাফির যখন পতন হলো, সেখানে কি হয়েছে? জিম্বাবুয়েতে কি হয়েছে? রবার্ট মুগাবের সঙ্গে কি হয়েছে? প্রতিটি জায়গায় ফিলিপাইনি মার্কোসের সঙ্গে কি হয়েছিল? প্রতিটি জায়গায় যেখানে যেখানে স্বেচ্ছাচারীরা, স্বৈরাচারীরা মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই ফল তারা পরবর্তীতে ভোগ করেছে। এবং সেটি ছিল অনিবার্য পরিণতি। তাদের কুশাসনের, তাদের ফেসিজমের অনিবার্য পরিণতি ছিল সেটা। সো মিজানুর রহমানরা ভুলেই গিয়েছে তাদের দল কি করেছে, তাদের দল কি করে। আর আওয়ামী লীগ যে দলটি একটি কোনো রাজনৈতিক দল না, একটি ক্রিমিনাল অর্গানাইজেশন, মিজানুর সে কথা ভুলেই গিয়েছে। আত্মবিশ্লেষণ নেই। আমি জানি না মিজানুর চাঁদাবাদ ছিল কিনা, নাও থাকতে পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু ওই যে আওয়ামী ট্যাবলেট গিলেছে, ওই যে হাসিনা সিন্ড্রোমে ভুগছে। হাসিনাকে ভালোবাসি। হাসিনা কে ছিল? একটা পিশাচ ছিল, যেমন নিকৃষ্ট পিশাচ ছিল হাসিনা। সবচাইতে নৃশংস মানুষটি ছিল হাসিনা বাংলাদেশে। কোনো মানুষের জন্য হাসিনার দয়া মায়া ছিল না, কোনো মানুষের জন্য না। হাসিনা নির্বিচারে মায়ের বুক খালি করেছে, নির্বিচারে মানুষকে, হাসিনার নির্দেশে মানুষ গুম হয়েছে, মানুষ খুন হয়েছে। সেই মানুষ আর ফিরে যায়নি পরিবারে, যেই মানুষকে একবার রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। সেই মানুষ ঘরে ফিরেনি। এটি শুধু অধ্যাপক ইউনূসের সরকারি তদন্ত না, যাদের সঙ্গে নিরপেক্ষ তদন্তে বেরিয়ে এসেছে হাসিনা কি করেছে, তারা কি সেই তদন্ত রিপোর্ট দেখেনি? এই পাগল, এই উন্মাদেরা, এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগা মানুষগুলো, এই মানসিক রোগীগুলো, এই সাইকিয়াট্রিক পেশেন্টগুলো দেখেনি জাতিসংঘের তদন্ত রিপোর্ট? কোন লজ্জায় তারা এইসব কথা বলে? মিজানকে আমি একটা আধা পাগল মনে করছি, একটা উন্মাদ, একটা অশিক্ষিত, মূর্খ, অর্ধশিক্ষিত মানুষ মনে করছি, একটা যুবলীগের গুন্ডা মনে করছি। কিন্তু যখন দেখলাম মিজান গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসলেন, মিজানকে ফুলের মালা দিচ্ছে কিছু লেসপেন্সার হাসিনার। তারা যে সব মূর্খ ছিল তা না, তাদের মধ্যে কেউ কেউ উচ্চশিক্ষিত, নিউ ইয়র্কে ভালো ভালো জব করেন তারা। ছি, থুতো মারতে ইচ্ছে করে তাদের মুখে। তারা কেমন মানুষ? তারা এই মিজানুরকে ফুলের মালা দিচ্ছে। মিজানুর লম্বা বক্তৃতা করছে সেখানে হাসিনা আবার তাকে ফোন করছে দেখা যাচ্ছে। নকল কি আসল জানি না, একটি ভিডিও ক্লিপে দেখলাম হাসিনা তাকে ফোন করছে, আবেগে কান্নাকাটি করছে মিজান। এটি একটি অসুখ মিজান, এটি একটি অসুখের নাম। ইটস আ ডিজিজ, ইটস আ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। নিউ ইয়র্কে অনেক ভালো ভালো সাইকিয়াট্রিস্ট আছে। মিজানের মতো যাদের আফার জন্য বুকটা ফাইটতে যায়, প্রত্যেকের প্রতি অনুরোধ, সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নেন, এখনো সময় আছে, নাহলে পুরো পাগল হয়ে যাবেন। আপনাদের সবাই কিন্তু চাঁদাবাজ না, কারণ আপনারা নিউ ইয়র্কে থাকেন, চাঁদার ভাগ পাননি, কষ্ট করে পয়সা উপার্জন করেন। প্রবাসের পয়সা আমার জানা আছে অনেক কষ্টের। মিজান কোনো কর্পোরেট জব করেন না, সেখানে খেটে খাওয়া মানুষ হবেন, অনেক কষ্টের জীবন। সো পুরো পেশেন্ট হয়ে কোনো লাভ নেই, পরিবারের জন্য ঝুঁকি তৈরি করবেন না, সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিন। মনোচিকিৎসা দরকার আছে, আপনি ঠিক হয়ে যাবেন, সেরে উঠবেন। এটা জটিল কোনো অসুখ না, চিকিৎসা আছে এই অসুখ। এই মিজান, তাকে আবার যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তুষার নাম কোনো একজন সাংবাদিক, তিনি জিজ্ঞেস করছিলেন আপনি যখন আক্তারকে ডিম মারলেন সেখানে আর কোনো নেতা নেত্রী ছিলেন কিনা। তখন এই মিজান, আপনারা যেটি দেখলেন ক্লিপে, মিজান বলছেন আমার এক হাত দূরত্ব ছিলেন তাসনিম জারা, আমি চাইলে তাকে বিরাট কিছু ঘটিয়ে ফেলতে পারতাম। কত বড় দুঃসাহস! এবং আওয়ামী রাজনীতি কেমন হয়, আওয়ামী লীগের ধারক বাহকরা কেমন হয়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেমন হয়, কতটা পিশাচ হয়, কতটা নৃশংস হয়, কতটা নির্লজ্জ হয়, কতটা অমানবিক হয়। এই পিশাচ বলছে আমার এক হাত দূরত্ব ছিলেন তাসনিম জারা, আমি চাইলে এই মেয়েটিকে বিরাট ঘটনা ঘটায় ফেলতে পারতাম।
কি করতে পারতি তুই? তোর বডি কাবাব করে ফেলতো এনওয়াইপিডি। ওখানে ওরা সুযোগ দেয়, লোকের স্বাধীনতাকে মূল্যায়ন করে, তাই যে কাউকে যে বিষয়ে কথা বলতে দেয়। এমনকি ডিম ছুড়লেও তারা এটাকে বিরাট কিছু মনে করে না। কিন্তু কারো গায়ে হাত দিলে তাসনিম জারার কাপড় টাচ করে দেখতি তুই, তোর মতো নরসার্দুল, তোর মতো জনহস্তি, তোর কি অবস্থা হতো, এনওয়াইপিডি তোর কি অবস্থা করে ছেড়ে দিত, তখন তুই দেখতি। কত বড় দুঃসাহস এই বদমাইশের! সে বলছে তাসনিম জারা আমার এক হাত দূরত্বে ছিল। তুই কি করতি? আর যদি এক বিঘত দূরত্বে থাকতো তোর থেকে, কয়েক ইঞ্চি দূরত্বে থাকতো, তুই কি করতে পারতি? করলে তুই বাঁচতে পারতি? তোর হাড় সেখানে একটিও থাকতো, তোর দাঁত একটিও থাকতো তোর। তো এই হলো আওয়ামী রাজনীতি। মিজানকে আমি এককভাবে দোষ দিচ্ছি না। মিজান আসলে একটি এপিটমি অফ আওয়ামী পলিটিক্স। মিজান আওয়ামী রাজনীতির, আওয়ামী গুন্ডামির, আওয়ামী ফেসিবাদের একটি প্রতিমূর্তি। মিজানকে দেখে আমরা বুঝতে পারবো আওয়ামী রাজনীতি কেমন হয়, কতটা নৃশংস হয়। এবং আওয়ামী রাজনীতিতে কোনো আত্ম উপলব্ধি থাকে না, কখনোই ছিল না, এখনো নেই, কখনোই থাকবে না। একটি বারের মতো কি রিপোর্টগুলো আসছে প্রতিদিন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিনিয়ত হাসিনার রেকর্ড আসছে, হাসিনার কথোপকথন আসছে। আজও দেখলাম সেখানে একটি হাসিনার এক্সকিউজ মি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথন আজও দেখলাম আদালতে শোনানো হলো। সেইখানে বলা হয়েছে এয়ার ট্রুপার দিয়ে যাতে বমিং করা হয় ছাত্র জনতার উপর, ছত্রি সেনারা যাতে উপর থেকে বোম ছুড়ে ছাত্র জনতাকে মারবার জন্য। ইনুর সঙ্গে হাসিনার সেই কথা হচ্ছিল। হাসিনার সরাসরি নির্দেশদাতা। এই যে যত খুন গুম হয়েছে সব কিছু হাসিনা নিজে মনিটর করতেন। হাসিনা এতটা নৃশংস। তাহলে অবৈধ সন্তান যদি কেউ হয় সেটা হাসিনা হবে। ইউনুস কেন হতে যাবে? ইউনুসের অবৈধ সন্তান আক্তার কেন হতে যাবে? কি কারণ আছে? হাসিনার মতো কুশাসন এই দেশে আর কেউ করেছে কখনো? এই দেশে সামরিক শাসন তো ছিল, তারাও তো করেনি কখনো এরকম কুশাসন। তারাও তো কাউকে গুম করেনি, খুন করেনি এভাবে। হাসিনা যা করেছে, 1000 বছর জেল দিলেও কি সেটি যথেষ্ট হবে? এই আওয়ামী গুন্ডারা বোঝে না এগুলো? তাদের আত্ম উপলব্ধি নেই? তারা কি মানুষ না? বাংলাদেশে যেসব মানুষকে কিডন্যাপ করা হয়েছিল, গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, তারা কি মানুষ না? তারাও তো কারো না কারো সন্তান। তাদেরও তো মা ছিল, বাবা ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, ভাই ছিল, বোন ছিল। তারা কি মানুষ না? অবাক কাণ্ড, অবাক কাণ্ড। এই আওয়ামীদের কোনো দিন আত্ম উপলব্ধি হবে না, আগেও কখনো হয়নি। এই জন্যই লোকেরা বলে যে তুই আমলীগ, তুই মানুষ না, তুই ছাত্রলীগ, তুই মানুষ না, তুই যুবলীগ, তুই মানুষ না। এই জন্যই বলে। আত্ম উপলব্ধি কোথায়? আমি সেই নিউ ইয়র্কের স্যুট কোট পরা সেই তথাকথিত লোকগুলোকে, আওয়ামী লীগারগুলোকে জিজ্ঞেস করছি, যারা মিজানুরকে ঘিরেছিল, কেউ গলার মালা দিচ্ছে, কেউ মিজানুরকে মিষ্টি খাওয়াচ্ছে, সেই অসভ্য মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাচ্ছি, বাংলাদেশের বাকি 13-14 কোটি লোকের জন্য তাদের কোনো মায়া নেই? শুধু যারা পালিয়ে গেছে আওয়ামী নেতাকর্মী তাদের জন্য মায়া? মিজান হুমকি দিচ্ছিল গণতন্ত্রের মানুষ কন্যা নাকি হাসিনা। ছি 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 ছি, যথেষ্ট না, যথেষ্ট ছি আমার স্টকে নেই। হাসিনা যদি গণতন্ত্রের মানুষ কন্যা হয়, তাহলে তো গণতন্ত্রের ডেফিনিশনটিকে পাল্টে ফেলতে হবে, রিডিফাইন করতে হবে গণতন্ত্রকে। এর চাইতে মিথ্যাচার, এর চাইতে আত্মপ্রবঞ্চনা, আত্মপ্রতারণা আর কি হতে পারে? এমন জঘন্য মন্তব্য যারা করে তারা তো মানুষের পর্যায়ে পড়ে না। গণতন্ত্রের মানুষ কন্যা, এর চাইতে বড় যোগ আপনারা কেউ কখনো শুনেছেন? হয় না এর চাইতে বড় যোগ, আসলে শুনবেন কোত্থেকে? তো আসলে ভিডিও শেষ করবার আগে এটুকুই বলতে চাচ্ছি যে আওয়ামী রাজনীতি এমনই হয়। আর আওয়ামী রাজনীতি যারা করেন তাদের বিবেক থাকতে হয় না, তাদের বিবেক কখনো জাগ্রত হয় না, কখনো হয় না, আগেও কখনো হয়নি, এবং আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে কখনো হবে না।